বলে নীলাপ বাইরে এসে পড়ে। মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তবে মেইন গেটের সামনে লাইট থাকায় রাস্তা পর্যন্ত আবছা আলোতে আলোকিত। নীলাপ হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। এখন রাত 12টা বেজে 7 মিনিট। এখান থেকে বাড়িতে পৌঁছাতে 40 থেকে 50 মিনিটের মতো লাগবে। বৃষ্টির কারণে আরও সময় লাগতে পারে। সেই সাথে ভেজা কাপড় শুকানোর আগেই আবারও ভিজে যাচ্ছে। ত্রাণার জায়গায় কোনো ছেলে হলে নীলাপ নিঃসন্দেহে এখানে রাতটা কাটিয়ে সকালে টাউনে ব্যাক করত, বাট এখন সেটাও সম্ভব নয়। সে একটা শ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে, কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে তার চেহারাতে বিরক্তি ছেয়ে যায়। গাড়ি স্টার্ট হচ্ছে না। কয়েকবার চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট হচ্ছে না দেখে রাগে নীলাপ গাড়ির স্টিয়ারিংয়ে উপর ঘুষি মারে। ড্যাম ইট, এটা আবার কি হলো? ঝামেলা ঝামেলার ঝামেলা। এদিকে তরু উঠে নিজের রুমে চলে আসে। পুরো রুমের চারিদিকে নীলাপের ছবিতে ছড়াছড়ি। তরু এক এক করে খুব সাবধানে ছবিগুলো খুলতে শুরু করে। সবগুলো ছবি খোলা শেষ হলে রুমের পাশে থাকা অ্যাটাচড আরেকটা রুমে গিয়ে রেখে এসে বাইরে থেকে ডোর লক করে দেয়। তারপর নিজের ড্রেস চেঞ্জ করে শীষ বাজাতে বাজাতে লিভিং রুমে এসে বসে কাউন্টডাউন শুরু করে। 5, 4, 3, 2 and 1। বলার সাথে সাথে নীলাপ পুনরায় তার সামনে এসে দাঁড়ায়। পুরো রুম এবার লাইটের আলোয় আলোকিত। নীলাপ ভুরু কুঁচকে তরুর দিকে তাকায়। তরুর গায়ে সাদা শার্ট থাকলেও এখন তরু সেটা পাল্টে একটা লাল শার্ট পরেছে। তরু নীলাপের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, আরে মিস্টার নীলাভ জাহির খান, আবার এলেন কেন? তরুর কথাই নীলাপের ধ্যান ভাঙ্গে। সে নিজের ঘাড় চুলকাতে চুলকাতে বলে, আমার গাড়িটার ফিউল শেষ হয়ে গেছে, কিছুতে স্টার্ট হচ্ছে না। বৃষ্টির জন্য ফোনে নেটওয়ার্কও পাচ্ছি না। আই নিড ইউর হেল্প। তরু সোফা থেকে উঠে নীলাপের সামনে দাঁড়িয়ে বলে, বলুন কি হেল্প করতে পারি? তরু নীলাপের সামনে যেতেই তাদের চোখাচোখি হয়ে যায়। তরুর চোখে কাজল পড়েছে। এত রাতে সাজার কারণটা নীলাপ খুঁজে পেল না। তবে তরুর বাম চোখে নিচে থাকা ছোট্ট তিলটা নীলাপের নজরে পড়ে। তিলটা ছোট্ট হওয়াতে দূর থেকে বোঝা যায় না। তরু নীলাপের চোখের দিকে তাকিয়েছিল। দুজন এভাবে কতক্ষণ তাকিয়েছিল তার ইয়াত্তা নেই। হঠাৎ নীলাপের ধ্যান ভাঙলে সে গলা পরিষ্কার করে বলে, আপনার কোনো গাড়ি আছে? থাকলে আমাকে দিন, আমি কথা দিচ্ছি সকালে আপনার গাড়ি পাঠিয়ে দেব। নীলাপের কথা শুনে তরু বিরক্তির শ্বাস ফেলে পুনরায় সোফায় গিয়ে বসে। সরি এসপি সাহেব, আসলে আপনার হয়তো আজকে ব্যাড লাক চলছে। আমি তো আজকে গাড়ি রিপেয়ারিং এর জন্য গ্যারেজে পাঠিয়েছি, সেই জন্যই তো মিডনাইট ব্রিজের ওখানে আমায় গাড়ি ছাড়াই যেতে হয়েছিল। তবে আপনি চাইলে আজকের রাতটুকু এখানে থাকতে পারেন। আপনার আজকের এই পরিস্থিতির জন্য কোথাও কোথাও না কোথাও আমিই দায়ী। নীলাপ প্রচণ্ড বিরক্ত। এখানে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। নীলাপ অন্য পাশে থাকা সোফায় বসে পড়ে। এতক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে তার মাথা ব্যথা আরও বেড়ে গেছে, সেই সাথে ঠান্ডাও লেগেছে। তখনই তার মনে পড়ে ত্রানা তো নিজের পায়ে ব্যথা পেয়ে হাঁটতে পারছিল না, এখন কিভাবে দাঁড়ালো? আপনি তখন ব্যথা পেয়ে দাঁড়াতে পারছিলেন না, এখন দাঁড়ালেন কিভাবে? আমি অতটাও ব্যথা পাইনি, আর না তো আমার পা সত্যিই ভেঙে গিয়েছে। তখন মনে হয়েছিল হাঁটতে পারবো না, বাট এখন হাঁটতে প্রবলেম হচ্ছে না। বলেই তরু বাঁকা হাসি দিয়ে উপরে এসে একটা টাওয়াল আর একটা ট্রাউজার সেট বের করে নিয়ে পুনরায় নীলাপের সামনে এসে দাঁড়ায়। এই নিন, চেঞ্জ করে নিন, নইলে ঠান্ডা লেগে যাবে। নীলাপ মাথা তুলে তরুর দিকে তাকাতেই তরু থমকে যায়, কারণ নীলাপের চোখ প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গিয়েছে। এ কি হয়েছে আপনার? নীলাপ উত্তর না দিয়ে তরুর হাত থেকে টাওয়ালটা নিয়ে মাথা মুছতে শুরু করে। আপনার কি মাথা ব্যথা করছে? তরুর কথা শুনে নীলাপ পুনরায় তরুর দিকে তাকায়। মেয়েটাও বুঝলো কি করে যে তার মাথা ব্যথা করছে। মনে প্রশ্নটা আসলো, মুখে কিছুই বলল না। ওয়েট, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি, আপনি উপরের রুমে গিয়ে চেঞ্জ করে নিন। তরু কিচেনে চলে গেল। নীলাপ উপরের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তার কাকতালীয় ভাবে ট্রাউজার সেটটা তার গায়ে একদম পারফেক্ট হয়। নীলাপ ফ্রেশ হয়ে এসে বেডের উপর বসে মোবাইলটা হাতে নিয়ে পুনরায় কল দেওয়ার চেষ্টা করে, তবে খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। নীলাপ উপায় না পেয়ে লিভিং রুমে চলে আসে। লিভিং রুমের ডান পাশে বিরাট বড় কিচেন। নীলাপ দেখলো তরু সেখানে বসে কিছু একটা রান্না করছে। সেদিকে পাত্তা না দিয়ে নীলাপ তরুর সামনে গিয়ে দাঁড়ায়। আপনি এই বাড়িতে একা থাকেন? তরু নীলাপের দিকে তাকিয়ে বলে,
হুম, আমার ড্যাড কক্সবাজারে থাকে, মাঝে মাঝে এখানে আসে। আর আপনার মা? তরু থমকে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। নেই, মা বেঁচে নেই। কথাটা শুনে নীলাপের খারাপ লাগলো। ও আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি? কোনো সন্দেহ আছে? না, এমনি জিজ্ঞেস করলাম। তা বুঝেছি। সিআইডি অফিসারদের আবার সব বিষয়ে একটু বেশি কৌতূহল থাকে, এতে আপনার দোষ নেই। নীলাপ ভুরু কুচকে তাকাই। সে কোথায় বেশি প্রশ্ন করলো। হ্যাঁ, কৌতূহল তার ছোটবেলা থেকেই একটু বেশি বটে। এই বাড়িটা আমার ড্যাড আমার জন্য কিনেছিলেন। আসলে আমার এরকম নির্জন টাইপের বাড়িতে থাকতে ভালো লাগে। ও বুঝেছে। নীলাপ আর প্রশ্ন না করে পুনরায় সোফায় গিয়ে বসলো। বাড়িটা এখনো আগের মতোই আছে, শুধু ফার্নিচারগুলো নতুন। বাড়িটা নীলাপের দাদা বানিয়েছিলেন, বেশ পুরনো, তবে সব কিছু এখনো আগের মতোই রয়েছে। তার ভাবনার মাঝেই তোর খাবার নিয়ে হাজির হয়। তোর সামনে থাকা টি টেবিলে খাবার সাজিয়ে রাখে। নীলাপ একবার সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এটা তো হুম, এটা খিচুড়ি। আসলে এত রাতে আর বেশি কিছু বানাতে পারিনি। আরে না না, খিচুড়ি তো আমার ফেভারিট খাবার। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, খান তাহলে। নীলাপ একবার তরুর দিকে তাকিয়ে বলে। এসব করতে গেলেন কেন? কি যে বলেন, আপনি আমার বাড়িতে প্রথমবার এলেন, আমি কি না না খাইয়ে রাখবো আপনাকে? যতটা খারাপ ভাবেন ততটাও খারাপ নই আমি। নীলাপ তরুর কথা শুনে আর কিছুই বলল না। তার প্রচুর ক্ষুধা লেগেছে, তার উপর তার সামনে তার ফেভারিট খাবার রাখা। চা বানাতে তো মনে নেই আমার। আপনি বসুন, আমি আসছি। তরু চলে গেল। নীলাপ খাবারটা হাতে নিয়ে নেড়েচে দেখে মুখে পুড়ে নেয়। খাবারটা খুব ভালো হয়েছে, সে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে এর আগে অনেক জায়গায় খিচুড়ি খেয়েছে, কিন্তু এত ভালো খিচুড়ি আজকে প্রথমবার টেস্ট করলো। হয়তো তার ভীষণ ক্ষুধা থাকায় আরও বেশি ভালো লাগছে। না, মানতেই হবে, মেয়েটা যেমনই হোক খাবার ভালো বানায়, বিশেষ করে খিচুড়ি। তরু চুলায় চা বসিয়ে ফিরে এসে দেখে নীলাপের খাওয়া শেষ হয়ে গেছে। আপনি কি আরো খাবেন? খাবারটা নীলাপের অনেক ভালো লেগেছে, কিন্তু সে ভদ্রতার খাতিরে বলে। না, আমার আর লাগবে না। তরু ভুরুকুচকে বলে। খাবারটা কি ভালো হয়নি? না না, খাবারটা আমার অনেক ভালো লেগেছে। তাহলে আপনি বসুন, আমি আরো একটু নিয়ে আসছি। নীলাপ কিছু বলার আগেই তরু কিচেনে ফিরে আসে। তারপর আরও খাবার বেড়ে নীলাপের সামনে নিয়ে আসে। তরু কিচেনে দাঁড়িয়ে নিজেরা নীলাপের জন্য চা বানালেও তার পুরো খেয়াল নীলাপের দিকেই ছিল। নীলাপের খাবার খাওয়া দেখে তার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। যাক, এত বছর লন্ডনে থেকে আমার রান্না শেখাটা কাজে এলো তাহলে। সেখানে বিখ্যাত শেফের কাছ থেকে রান্না শিখেছি, ভালো না হয়ে উপায় আছে। আমি শুধু তোমার জন্যই রান্না শিখেছিলাম। আর তোমার ভালো লাগা মানে শেফের রান্না, মানে শেফের জান রক্ষা পাওয়া। নীলাপের খাওয়া শেষ হলে তরু তার সামনে এসে তার দিকে চা এগিয়ে দিয়ে বলে। নিন চা খান, মাথা ব্যথা কমে যাবে। নীলাপ একটা মুচকি হাসি দিয়ে চায়ের কাপটা হাতে নেয়। তারপর দুজনে বসে চা খায়। খাওয়ার মাঝে তরু বলে। আমারও অনেক ইচ্ছা সিআইডি অফিসার হওয়ার। নীলাপ তরুর দিকে তাকিয়ে বলে। কবে থেকে আপনার ইচ্ছা জাগলো? তরু নীলাপের চোখে চোখ রেখে বলে। আপনাকে দেখার পর থেকে। নীলাপ চমকিত স্বরে বলে ওঠে। হোয়াট ডু ইউ মিন? আমাকে দেখার পর আপনার ইচ্ছা হওয়ার কারণটা কি? আমি আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছি। এই কথার পিঠে নীলাপ কিছুই বলল না। এই মেয়েটার কথাগুলো যেন এক একটা গোলক ধাঁধা। প্রতিবার সে এই গোলক ধাঁধায় আটকে পড়ে। মেয়েটাকে তার কোনো কারণ ছাড়াই অসহ্য লাগে, তবে ভাগ্যই তাকে মেয়েটার দিকে বারবার টেনে আনছে। নীলাপ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলে। সিআইডি অফিসারের কাজ ভিকটিমকে বিপদমুক্ত করা, কিন্তু আপনার তো ট্রাবল ক্রিয়েট করতে ভালো লাগে। আপনি বরং সিআইডি না হয়ে গ্যাংস্টার হন, কাজে লাগবে। নীলাপের কথা শুনে তরুর মাঝে মাঝে সব জানতা বলে মনে হয়, কিন্তু সে জানে নীলাপ আন্দাজে ঢিল ছুটছে। তোর কথা ঘুরিয়ে বলে। রাত 1টা বেজে গিয়েছে, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। উপরে যে রুমে ড্রেস চেঞ্জ করেছেন সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন। ওটা হয়তো আপনার রুম, আমি অন্য রুমে শুতে পারবো। তা আমিও জানি, কিন্তু অন্য রুমগুলো পরিষ্কার করা নেই। বাড়িতে আমি একাই থাকি, সেই জন্য ওই একটা রুমই ক্লিন করা থাকে। আর এত রাতে অন্য রুম ক্লিন করতে গেলেও অনেক সময় লাগবে। অন্য সময় হলে নীলাপ সারা রাত এখানেই বসে থাকতো, কিন্তু হঠাৎ করে তার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুম চোখে খুলে রাখাই যেন মুশকিল হয়ে পড়েছে। এখন তাড়াতাড়ি শুয়ে না পড়লে নির্ঘাত এই মেঝেতেই শুয়ে পড়তে হবে। কিন্তু আমি ওখানে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন?
আমার ঘুম আসছে না, আপনি ওখানে গিয়ে ঘুমান, আমি এই সোফাতেই বসে থাকবো। এমনিতেও কয়েক ঘন্টা পর তো ভোর হয়েই যাবে। নীলাপ আর কথা বাড়ালো না, সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু তার মাথা ঘুরছে। হঠাৎ কেন এমন লাগছে সে বুঝতে পারছে না। ভীষণ ঘুম আসছে তার। সে জাস্ট কোনো একটা আরাম কিছুর ওপর শুয়ে পড়তে চায় ভালো ঘুমের জন্য। নীলাপ কোনো রকমে রুমে ঢুকে বেডের উপর গা এলিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মাঝে সে গভীর ঘুমে তলিয়ে যায়। তরুণ নীলাপে পিছু পিছু এসেছে, যাতে সে মাথা ঘুরিয়ে পড়ে গেলে তাকে ধরে ফেলতে পারে। কিন্তু সেরকম কিছু না হওয়াতে তরু একটা স্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস ফেলে নীলাপের পাশে গিয়ে বসে। নীলাপ উবু হয়ে শুয়ে আছে। তরু নীলাপের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, শান্তিতে ঘুমাও। গত 2 দিন ধরে তুমি ঘুমোতে পারোনি, জানি আমি সেটা। এবার নিশ্চিন্তে ঘুমাও। মাথা ব্যথাও তুমি আর অনুভব করতে পারবে না। তোমার কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না। আমি সবসময় চেয়েছি তুমি ভালো থাকো, কিন্তু আমার থেকে আলাদা হয়ে না। তোমাকে আমার সাথেই ভালো থাকতে হবে, লাভ। তরু নীলাপের মাথার পাশে বসে নীলাপকে তার দিকে ঘুরিয়ে হালকা উঁচু করে নীলাপের মাথা নিজের কোলের উপর রাখে। ঘুমাও তুমি, ঘুমাও গোলাপ, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন। গাছগাছালি গাইবে জোনাক গাইবে আমার মন। এত ভালোবাসা গো জান রাখিব আঁচলে। দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। গানটা গাইতে গাইতে তরু নীলাপের কপালের উপর থাকা চুলগুলো সরিয়ে নীলাপের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। তারপর নীলাপের গালে একটা কিস করে। যেই না নীলাপের ঠোঁটে কিস করতে যাবে, তখনই তরুর ফোন বেজে ওঠে। তরু একটা বিরক্তির শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে দেখে তাজিম কল দিয়েছে। এতক্ষণ নেটওয়ার্কের জন্য হয়তো কল আসেনি। বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। অন্য সময় হলে তরু কল রিসিভ করতো না, কিন্তু এখন তার মুড অনেক ভালো আছে, তাই সে কল রিসিভ করে। হ্যালো তরু, কোথায় আছিস তুই? উফ, ডোন্ট ওয়ারি ভাইয়া, ঠিক আছি আমি। আমি জিজ্ঞাসা করেছি কোথায় আছিস তুই। সব সময় কেন আমাকে এত টেনশন দিস বলতো? তোর ভাই হিসাবে জন্ম নিয়ে কি আমি পাপ করেছিলাম? একটু শান্তিতে থাকতে দিস না কেন? তরু গম্ভীর কণ্ঠে বলে, ভাইয়া, এত চিন্তা কেন করছো? একজন মৃত মানুষ আর কতবার মরবে বলো তো? আমি তো অনেক আগেই মরে গেছি। এখনো আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো লজিক নেই। কোথায় আছিস বলবি? কেন বলবো না? আমি আমার শ্বশুর বাড়িতে আছি। তরুর কথায় তাজিমের চোখ বড় হয়ে যায়। সে আত্মবিশ্বাসী স্বরে বলে, হোয়াট? তুই যারার শ্বশুরবাড়িতে কি করছিস? তরু বিরস কণ্ঠে জবাব দেয়, আমি জারার না, নিজের শ্বশুর বাড়িতে আছি। তুমি যেই বাড়িতে আছো সেই বাড়ির সামনের বাড়িতে। তাজিম হাঁপ ছেড়ে বাঁচি, তার মানে তরু সামনের বাড়িতে আছে, যারা শ্বশুর বাড়িতে চলে যায়নি। তুই ওখানে একা একা কি করছিস? লাভবার্ডের সাথে রোম্যান্স করছি। কথাটা শুনে তাজিম আবারও চমকিত হয়। তরু আজে বাজে কথা বলার মেয়ে নয়, অন্তত তাজিমের সাথে আজে বাজে কথা বলার তার কোনো প্রয়োজন নেই। তবে কি তরু সত্যি নীলাপের সাথে আছে? আমার সাথে মজা করছিস? তুই নীলাবকে কোথায় পেলি? আমি মজা করছি না, তোমার বিশ্বাস না হলে এসে দেখতে পারো। বলেই তরু কল কেটে দেয়। এদিকে তাজিম একটা ছাতা নিয়ে রওনা দেয়। তাদের বাড়ির সামনে একটা পুকুর আছে। পুকুরের পাশে বাগান আর তার পাশে জঙ্গল। পুকুরের সামনে রাস্তা, রাস্তার ওই পাশে নীলাপদের পুরনো বাড়িটা, যেটাই তরু আছে। তাজিম ফোনে ফ্ল্যাশ চালিয়ে আস্তে আস্তে পা ফেলে সেদিকে এগিয়ে যায়। এদিকে তরু নীলাপকে ভালোভাবে শুয়ে দরজা লাগিয়ে দিয়ে লিভিং রুমে এসে বসে। তার সামনে লিজা, আভিক আর বিভান বসে আছে। তরু, বাড়িতে সিআইডি আছে, ভাবতেই কেমন যেন ভয় ভয় করছে। তোর লাভ কি? আর কোনো প্রফেশন বেছে নিতে পারিনি, শেষমেশ সিআইডি অফিসার হতে হলো। তরু আভিকের কথায় কান না দিয়ে বলল, সাফেদ কিন্তু থেমে নেই আভিক। তাই ফালতু চিন্তা বাদ দিয়ে আমাদের নেক্সট প্ল্যান করতে হবে। আরে ওই শালাকে ধরা তো আমাদের বাম হাতের কাজ। লিজা মুখ বাঁকিয়ে বলল, আমাদের মেইন টার্গেট ও নয়, ভুলে যাস না লিজা। আমাদেরকে ওর বসকে খুঁজে বের করতে হবে। তরু বলল। হঠাৎ বিভান বলে ওঠে, আচ্ছা আলফার আসলে উদ্দেশ্যটা কি আমি বুঝে উঠতে পারছি না। তোর আর চোখে বিভানের দিকে তাকে নিলিপ্ত ভঙ্গিতে বলে, না বোঝার কি আছে? আলফা চায় পুরো বাংলাদেশ থেকে সমস্ত অপশক্তির বিনাশ করতে। বিভান বলে, মানলাম তার অনেক শক্তি, কিন্তু তার একার পক্ষে এটা
অসম্ভব ব্যাপার নয় কি? তরু উত্তরে বলে। সে একা কোথায়? আমরা আছি না? আমাদেরকে কি করতে রেখে গেছে? আবিক বসা থেকে দাঁড়িয়ে বলল। হ্যাঁ, বাদ দে তো তরু, রাক্ষসটার কথা মনে করতে চাই না। আমাদের শুধু দাবার গুটির মতো ইউজ করে যাচ্ছে। আমাদের প্রয়োজন ছাড়া তো গুনতেও ধরে না। দেখলে না, টিমের একজন ধরা পড়ে যাওয়াতে তাকে একদম জানে মেরে ফেলবো। আমাদেরকেও মেরে ফেলার আগে দুইবার ভাববে না। একটা সেলফিশ মহিলা। তরু ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে। সেটা ঠিকই বলেছিস, সারাক্ষণ খালি চিল্লাতে থাকে। তোর মুখে এমন টাইপের কথা মানায় না তরু। তুই নিজেও তো সারাক্ষণ চিল্লাতে থাকিস। আমি কখনো তোদের উপর চিল্লিয়েছি? আবিক বাঁকা হেসে বলে। তোর চিল্লানোর আগে আমরা সব কাজ করে দিই, তাই চিল্লানোর প্রয়োজন পড়ে না। না হলে আমরাও জানি তুইও কম চিল্লাতে পারিস না। বিভান অবাক হয়ে বলে। বাহ তরু, তুই কাজের কথা জানতে চাচ্ছিস? তোর তো একটাই কাজ, আর সেটা হলো এনজের পেছনে লেগে থাকা। এমনকি দেশের বাইরে বসেও তো এই কাজটা মন দিয়ে করতি। 5 বছর ধরেই তো খাটিয়ে মেরেছিস আমাদেরকে, শুধু ওর পেছনে দৌড়িয়ে। হা হা। বিভানের কথা শুনে তরুর দিকে তাকিয়ে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। আবিক পরিস্থিতি স্বাভাবিক করতে বলে ওঠে। আচ্ছা, নানসিকে ওখানে রেখে আসাটা কি সেফটি হলো? সাফাদের লোকেরা ওকে এত সহজে ছেড়ে দেবে না তরু। তরু স্বাভাবিক গলায় বলে। ও কোথায় আছে তা তো সাফেদের লোকেরা জানে না। আর তখন ওকে ওখানে রেখে আসা ছাড়া আর কোনো রাস্তাও ছিল না। চিন্তা করিস না, সকালে ওকে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করবি। তাদের কথার মাঝেই তাজিম বাড়িতে প্রবেশ করে। তার প্রবেশ করা মাত্রই সবাই চুপ হয়ে যায়। আরে তোমরা সবাই একসাথে এখানে, ব্যাপার কি? লিজা বলল। আসলে আমাদের রাতে থাকার প্ল্যান ছিল না, তবে বৃষ্টির জন্য আটকা পড়েছি। বাহ ভাইয়া, তুমি তো দেখছি সত্যি চলে এসেছো। আমাকে এতটা অবিশ্বাস করো জানতাম না তো। তাজিম ভুরুকুচকে তরুর দিকে তাকিয়ে বলে। অবিশ্বাস করার কি আছে? আমি তো শুধু সেই মানবটিকে দেখতে এসেছি, যার জন্য আমার বোন সুদূর লন্ডন থেকে চলে আসার জন্য মাঝে মাঝে পাগল প্রায় হয়ে যেত। তাজিমের কথা বলার ধরন তরুর ভালো লাগলো না। এভাবে সবার সামনে নিজের দুর্বলতা দেখাতে সে পছন্দ করে না। যাও, যাকে দেখতে এসেছো সে উপরের রুমে আছে, দেখে তাড়াতাড়ি চলে যাও। তাজিম কথা না বাড়িয়ে চলে গেল। দরজার সামনে আসতেই দেখতে পেল নীলাভ ডান কাত হয়ে শুয়ে আছে। সে আস্তে আস্তে নীলাভের সামনে এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। অবশ্য ছেলেটা বেশ সুদর্শন, তবে এমন কি আছে যার জন্য তার বোন এই ছেলেটার জন্য পাগল? তাজিম আরও কিছুক্ষণ তাকিয়ে থেকেও পাগল হওয়ার মতো কিছু খুঁজে পেল না। সে ফস করে একটা শ্বাস ফেলে ভাবল, হয়তো তরুর দৃষ্টিতে নীলাভকে অন্যরকম দেখায়, নয়তো ব্যাপারটা একমাত্র তরুর চোখেই পরিলক্ষিত হয়। সেই জন্য বিদেশে সুন্দর সুন্দর দেখতে ছেলেগুলো ওর চোখে উগান্ডাবাসী। নইলে কত ছেলে ওর পিছনে ঘুরছে, আর ও সবাইকে ছেড়ে দিয়ে নীলাভর পেছনে লেগে আছে। তাজিমের ভাবনার মাঝে তার ফোন বেজে ওঠে। সে তড়িঘড়ি করে রিসিভ করে যাতে নীলাভের ঘুম ভেঙে না যায়। হ্যাঁ বাবা, তরুর খোঁজ পেয়েছি, আমি ওর সাথেই আছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ও সামনের বাড়িতেই আছে। বলি তাজিম কল কেটে দিয়ে পুনরায় নীলাভের দিকে তাকায়। দেখে নীলাভের মাঝে কোনো হেলদোল নেই। সে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এর মাঝে নীলাভ একটুও নড়েনি। আবার ফোনের আওয়াজ পেয়েও ঘুমাচ্ছে। বেশ ভারী ঘুম তো। ভাবতে তাজিমের মাথায় প্রশ্ন আসে যে নীলাভ এই বাড়িতে কি করছে। নীলাভকে সামনাসামনি দেখার আগ্রহে সে তো এটাই ভুলে গেছে। সে দ্রুত নিচের লিভিং রুমে আসে, যেখানে এখন শুধু তরু বসে আছে। বাকি সবাই হয়তো যে যার রুমে ঘুমোতে চলে গেছে। তরু ঠান্ডা কণ্ঠে বলে, দেখা হয়েছে? সুন্দর না? নজর লাগাওনি তো আবার? তাজিম আহম্মকের মতো তাকিয়ে আছে তার বোনের দিকে। কিছু বলছে, সে গলা পরিষ্কার করে বলে, ও এখানে কি করছে তরু? এতক্ষণ পর তোমার এই প্রশ্নটা মাথায় এলো? স্ট্রেঞ্জ ভাইয়া, তোমার বয়স হচ্ছে। আমার মনে হয় তোমার বিয়েটা এবার করিয়ে নেওয়া উচিত। দেখো, জারারও বিয়ে হয়ে গেল, কদিন পর তো আমারও বিয়ে হয়ে যাবে। তাই বলি, যত দ্রুত সম্ভব আমার আগে বিয়েটা করে নাও, নয়তো জীবন যদি পিছিয়ে পড়বে তুমি। তাজিম চমকিত নয়নে বোনের দিকে তাকিয়ে আছে। এটা তারই বোন তো, সেই বোন যে বোন তার সাথে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আজ পর্যন্ত একটাও অপ্রাসঙ্গিক কথা বলেনি। সে গলা খাকারি দিয়ে বলে ওঠে,
তুই কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছিস। ওর সাথে ব্রিজের উপর দেখা হয়েছিল। আমার গাড়ি রিপেয়ারিং এর জন্য পাঠিয়েছিলাম আমি। আর ও তো একজন দায়িত্ববান সিআইডি অফিসার। সেই সুবাদেও আমায় বাড়িতে ড্রপ করে দিতে এসেছিল। আর এখানে আসার পর বৃষ্টির কারণে আর বাড়ি যেতে পারেনি। বুঝতে পারলাম, কোইন্সিডেন্টের উপরে কোইন্সিডেন্ট, কিন্তু ও অপরিচিত একটা জায়গায় এত নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমাচ্ছে কিভাবে? এই তার দায়িত্ববান সিআইডি হওয়ার নমুনা। অপরিচিত জায়গা? এটা অপরিচিত জায়গা? ভাইয়া, এটা ওদেরই পুরোনো বাড়ি, ভুলে গেলে? তারপরেও পরিস্থিতি তো ভিন্ন, তাই না? এতটা নিশ্চিন্তে কিভাবে ঘুমাতে পারে? তরু একটা শ্বাস ফেলে বলে, চায়ের সাথে স্লিপিং পিল মিশিয়ে খাইয়ে দিয়েছি, তাই এমনভাবে ঘুমোচ্ছে। ধরে নিতে পারো ও এখন অজ্ঞান অবস্থায় আছে। তাজিম তরুর কথা শুনে অবাক চোখে তাকায়। তার এখন মনে হচ্ছে তরু দেশে ফেরার পর থেকে তাকে চমকিত করার মিশনে নেমেছে। তুই না নীলাভ ওকে ভালোবাসিস? তুই ওর সাথে এমনটা করতে পারলি? ভালোবাসতাম ওয়ান্স আপন আ টাইম, বাট নাও হি ইজ মাই এডিকশন, অবসেশন, প্লেজার। ভালোবাসার মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকলে আমি ওকে ওর মতোই ছেড়ে দিতাম, যেমনটা এত বছর দিয়েছি। বাট হি হ্যাজ সামহাউ বিকাম মাই এডিকশন। তরুর কথা শুনে তাজিম নিশ্চুপ। সে তরুর ব্যাপারটা বুঝতে পেরেছে। তরু হঠাৎ করে বলে উঠল, আচ্ছা ভাইয়া, ওকে কি আমি সৌভাগ্য হিসেবে পেতে পারতাম না? কেন জোর করে পেতে হচ্ছে? তাজিম কি বলবে বুঝলো না, তবে কিছুক্ষণ ভেবে বলে উঠল, তুই ওকে ভাগ্যবান হিসাবে ওর জন্যই পাসনি, কারণ ও তোকে কখনোই চায়নি তরু। ও তোকে তোর মতো করে চাইলে তুই ওকে সৌভাগ্য হিসেবে পেতে পারতি, কারণ তুই জানিস জোর করে ওকে পেয়ে গেলেও আর যাই হোক ওর ভালোবাসা কখনো পাবি না। আর ভালোবাসাটাকে তো আমরা সৌভাগ্য হিসাবে বিবেচনা করি, তাই না? কথাটা তরুর কাছে বড্ড তেতো মনে হলো। হয়তো সেই জন্যই বলে, সত্য সবসময় তেতো স্বাদেরই হয়। তরু এত তেতো সত্য হজম করতে পারল না। সে চট করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, ও আমাকে একদিন ঠিকই চাইবে, আমার মতো করেই চাইবে। আমি জোর করে ভালোবাসা না পেলেও কৌশলে আমাকে ভালোবাসতে বাধ্য করব ওকে। আমি ওর ভালোবাসা চাই, কারণ ও ভালোবাসলে তবেই না আমি ওকে সেই কষ্টটা দিতে পারবো, যে কষ্টটা আমি 12 বছর ধরে বয়ে বেড়াচ্ছি। ইজ ফোর্স টু লাভ মি, হি হ্যাজ নো আদার চয়েস। তাজিম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তরু রেগে গিয়েছে, তাই এখন নীরব থাকাই ভালো। তুমি চলে যাও, আমি একা থাকতে চাই। তাজিম চলে যায়। তরু মেন ডোর লক করে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকে দেখে নীলাপ এখনও সেভাবে ডান কাত হয়ে শুয়ে আছে। তরু একটা দীর্ঘশ্বাস টেনে বেলকনিতে চলে যায়। নীলাপকে এখানে রাখার আইডিয়াটা হয়তো ভালো ছিল না। নীলাপ তার কাছাকাছি থাকলে তার শ্বাস প্রশ্বাসটা পর্যন্ত এলোমেলো হয়ে যায়। সে বিয়ের আগে তার ধারে কাছেও ঘেঁষতে চায় না, তবে নীলাপের কাছাকাছি গেলে তার এসব বিধিনিষেধ মনে থাকে না। তরু কিছুক্ষণ বেলকনি থেকে নিজের রুমের সাথে থাকা অ্যাটাচড রুমে চলে যায়। তার মেন রুমে ঢুকে চট করে কেউ অ্যাটাচড রুমটা লক্ষ্য করতে পারবে না, কারণ এটা তার সিক্রেট রুম হিসাবে বানানো হয়েছে। সকাল 10টার দিকে নীলাপের ঘুম ভাঙে, চারিদিকে চোখ বুলে উঠে বসে। গত রাতের কথা মনে হতে তার বিরক্ত লাগতে শুরু করে। সে নিজের ফোনে টাইম দেখে, তখনই তার ফোনের মেমোর মিসড কল ভেসে ওঠে। মোমো ভোর 6টা থেকে তাকে কল দেওয়া শুরু করেছে, যা দেখে নীলাপ তড়িঘড়ি করে উঠে পড়ে। শিট, আমি এতক্ষণ যাবৎ ঘুমিয়েছে, আর মিস রহমান কেন এতগুলো কল দিলেন? নীলাপের মনে পড়ে ন্যান্সি নামের মেয়েটাকে সে মোমোর বাড়িতে রেখে এসেছিল। এটা মনে পড়তে সে মোমোকে কল ব্যাক করে। স্যার, আপনি কোথায়? কতগুলো কল করেছি আপনাকে। আমি একটু ব্যস্ত ছিলাম, বলুন কি বলবেন? কোনো সমস্যা নাকি? কিভাবে বলবো বুঝতে পারছি না স্যার, কিন্তু আপনি গত রাতে যে মেয়েটাকে আমার বাড়িতে রেখে গিয়েছিলেন, সেই মেয়েটা আমাকে কিছু না বলেই পালিয়ে গেছে। হোয়াট? কি বলছেন? আপনি এখন অফিস চলে আসুন, কুইক, আমি আসছি। নীলাপ কোনো রকমে ফ্রেশ হয়ে নিজের লিভিং রুমে আসে। তরু রান্না করে টেবিলে খাবার সার্ভ করছিল। নীলাপ তার সামনে গিয়ে বলে, মিস চৌধুরী, আমাকে এখন যেতে হবে, আর কালকের জন্য ধন্যবাদ। তরু স্বাভাবিক গলেই বলে, খাবার খেয়ে যান। আমার অফিসে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাছাড়া আমাকে পাবলিক বাসে করে হয়তো সাভার টাউনে পৌঁছাতে হবে। আপনি না খেয়ে যাবেন? খেয়ে যান না, আমি কষ্ট করে রান্না করেছি। নীলাপ ভুরকুচকে তরুর দিকে তাকায়। এসবের কোনো প্রয়োজন ছিল না মিস চৌধুরী, আমার হাতে একদমই সময় নেই। ন্যান্সি নামের যে মেয়েটাকে আমরা গত রাতে উদ্ধার করেছিলাম, সে মেয়েটা কাউকে কিছু না বলেই পালিয়ে গেছে। আই হ্যাভ টু গো নাও।
কথাটা শুনেই তরুর প্রচণ্ড রাগ ওঠে। সাথে সাথে মেয়েটা পালিয়ে গেছে শোনার পর যেন রাগটা আরও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, কিন্তু নীলাপের সামনে সে রেগে যেতে পারবে না। নীলাপ মেইন ডোরের কাছে আসতেই তরু পেছন থেকে বলে উঠল, আপনার গাড়ি রিফিউল করা হয়েছে। সকালে আমার এক ফ্রেন্ডকে দিয়ে রিফিল করিয়ে নিয়েছি আমি, তাই আপনাকে কষ্ট করে আর বাসে করে যেতে হবে না। হ্যাভ আ সেফ জার্নি, গুড বাই। নীলাপ তরুর দিকে তাকিয়ে বলে, থ্যাঙ্কস মিস রানা অ্যান্ড বাই। বলে নীলাপ বেরিয়ে যায়। নীলাপ বের হতেই তরু গিয়ে টেবিলের উপরে থাকা খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। শব্দ শুনে লিজা, বিভান, আভিক বেরিয়ে আসে। রাতে দেরিতে ঘুমানোর কারণে তাদের উঠতে দেরি হয়েছে। লিজা, বিভান, আভিক সেখানে এলেও কেউ কোনো কথা বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। তরু চেয়ারে বসে বড় বড় শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর তরু বলে ওঠে, ন্যান্সি পালিয়ে গেছে। কথাটা শুনে সবাই চমকে যায়। কি বলিস? কিন্তু কেন? আরও পালিয়ে কোথায় গেল? তরু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হয়তো সফেদের লোকেরা ওকে কোনোভাবে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। নীলাপ অফিসে এসেছে 10 মিনিটের মতো হয়েছে। তখনই মিস রহমান সেখানে উপস্থিত হয়। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, সেটাও আমি ঠিকমতো করতে পারলাম না। মেয়েটা কখন বেরিয়েছিল আর একা বেরিয়েছে নাকি কেউ নিয়ে গেছে সেটা জানেন? জি স্যার, আমি সিসি ফুটেজ চেক করছিলাম। ভোর 5টা নাগাদ মেয়েটা একাই বেরিয়ে গিয়েছিল। তাদের কথার মাঝেই মিনার এসে বলে, স্যার, সাফেদ চারিয়ার আপনার সাথে দেখা করতে এসেছে। তাকে আসতে বলো। সাফেদ এসে নীলাপের সামনে চেয়ারে বসে। এমপি সাহেব, আপনি আমাকে আসলে বাঁচিয়েছেন। কি ব্যাপার? জি, আপনার কি খবর? আর কোনো অ্যাটাক হয়েছিল? না, সেদিনের পর থেকে আমার সাথে বাড়তি গার্ড রেখেছি, তারপর আর অ্যাটাক হয়নি। আপনি সেদিন বলেছিলেন আপনার অনেক শত্রু আছে, আপনি তাদের একটা লিস্ট বানাতে মাহিরকে হেল্প করুন। নীলাপ ইন্সপেক্টর মাহিরকে ডেকে বলে, ওনার থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করো। সাফেদ কি বলবে বুঝলো না। তখন কথার কথা বলে দিয়েছিল। আসলে সে তো জানে কে তার শত্রু আর কে তার মারার চেষ্টা করছে, কিন্তু সেটা বললে সে নিজেও ফেঁসে যেতে পারে। সাফেদকে বসে থাকতে দেখে নীলাপ ঘাড় কাত করে বলে, কি হলো মিস্টার শাহরিয়ার, এনিথিং রং? নো মিস্টার নীলাপ জাহিদ খান, আসলে আমি ভাবছি আমার যাদের শত্রু বলে মনে হয় তারা সবাই তো আর আমাকে মারতে চাইছে না, তাই আমি তাদের নাম বললে আর এটা জানতে পারলে ব্যাপারটা ভালো হবে না। নীলাপ পাকা হেসে বলল, ডোন্ট ওয়ারি, আপনি যাদের নাম বলবেন তারা কেউই এ ব্যাপারে জানতে পারবে না। এরপরও নিশ্চয়ই নাম বলতে অসুবিধা নেই। না, ব্যাপারটা সিক্রেট থাকলে আর কি সমস্যা, আমি সব ডিটেলস দিচ্ছি। বিকেল 5:30টার দিকে তরু এহসান মঞ্জিলে প্রবেশ করা মাত্রই জহুরা বেগম পেছন থেকে বলে ওঠে, এটা কারো মামার বাড়ি নয় যে যখন ইচ্ছে তখন আসবে। এই বাড়িরও কিছু শৃঙ্খলা রয়েছে, সেগুলো মেনে চলতে না পারলে একেবারে অন্য কোথাও গিয়ে থাকলেই হয়। তরু কখনোই জহুরার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করে না, তবে আজকে তার মাথাটা এমনিতেই গরম ছিল। তারপর এমন বাজে কথা কার শুনতে ভাল লাগে। তরু ঘুরে এসে জহুরার সামনে দাঁড়িয়ে বলে, ইয়াহ, ইউ আর রাইট। এটা আমার মামার বাড়ি নয়, কারণ এটা আমার নিজের বাড়ি। আর নিয়ম শৃঙ্খলা আমি মেনে চলবো না, উল্টো এই বাড়ির সব নিয়ম শৃঙ্খলা আমি তৈরি করব। কথাটা শুনে জহুরা রেগে যায়। যত বড় মুখ নয় তত বড় কথা। অবশ্য খুনির কাছ থেকে এর চাইতে ভালো ব্যবহার আশা করা তো বিলাসিতা। হ্যাঁ, এখনই চুপ না করলে পরের খুনটা আমি আপনাকেই করব। কথাটা শুনে জহুরা রেগে মেগে তরুকে চড় মারার জন্য হাত ওঠাতেই তরু হাতটা মুছড়ে ধরে। তরুর মুখের হাসি বলে দিচ্ছে সে বর্তমানে কতটা রেগে আছে। শক্তভাবে মুছড়ে ধরে জহুরার হাত ভেঙে যাওয়ার উপক্রম। ছেড়ে দে আমার হাত, আহ! জহুরার চিৎকার শুনে সাফন সেখানে আসে। সে তরুর চেহারা দেখেই বুঝতে পারে সে ভীষণ রেগে আছে। সাফন তরুর হাত থেকে জহুরার হাত ছাড়াতে উদ্যত হয়। তরু, হাতটা ছেড়ে দে। কি করছিস? পাগল হয়ে গেলি নাকি? কথাটা শুনেই তরু হাতটা ছেড়ে দেয়। এক হাতে নিজের চুলগুলো টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে ওঠে, আমি পাগল, তাই পাগলের মতো করাটাই তো স্বাভাবিক নয় কি? সেটা জেনেও কেন আমাকে পাগলামো করতে বাধ্য করেছে এই মহিলা? আমার সাথে কথা বলতে বারণ করে দিচ্ছি আমি, নয়তো পরের বার এর চাইতেও খারাপ কিছু হবে, মাইন্ড ইট। বলে তরুর সামনে থাকা কাচের টি টেবিলটা উল্টে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায়। তরু যেতেই জহুরা বলে ওঠে,
এত শক্তি কোথায় থেকে পায় মেয়েটা? সারাদিন তো না খেয়েই থাকে দেখি, তারপরও এত শক্তি। আর এইটুকু হলে তো আমার হাতটাই ভেঙে ফেলতো। কি সাংঘাতিক মেয়ে হয়েছে। এই মেয়েকে এই বাড়িতে রাখা আর দুধ গলা দিয়ে কালসাপ পোষা একই ব্যাপার।